রানা এবং সাগর আমাদের দুজনে পরিচিত দুটো মুখ। আমরা তাদের সাথে আড্ডা মারবো আজকে। সাগর, কেমন আছো তুমি? জি ভাইয়া ভালো। আপনি কেমন আছেন? ভালো। রানা? জি ভাই, আলহামদুলিল্লাহ বেঁচে আছি আর কি। সাগর, তুমি তো জি জেলে ছিলে। জি। তোমার জেলের অভিজ্ঞতা আমাদের একটু শেয়ার করো, জেলের অনুভূতিটা অভিজ্ঞতাটা। আসলে জেলের অনুভূতিটা আমি অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করেছি অনেকটা। কেননা সেটা তো আমি আর কোনো অপকর্মে জড়িত হয়ে আমি জেলে যাই নাই, কিংবা খারাপ কোনো কাজে লিপ্ত হয়ে জেলে যাই নাই। এটা আমার একটা গৌরবের বিষয়, একটা গর্বের বিষয়। এবং আর আমি এখানে জেলে গিয়ে তো আর বসে থাকিনি। আমি জেলে গিয়ে যারা সিনিয়র নেতৃবৃন্দ ছিল তাদের সাথে যোগাযোগ করেছি, তাদের সাথে দিক নির্দেশনা নিয়েছি কিভাবে কি করতে হবে, কিভাবে আমরা আমাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে পারবো। হ্যাঁ, এভাবেই আমি আমার জেলের এই যতদিন না ছিলাম সেই সময়টা এভাবেই কেটেছিল। কতদিন জেলে ছিলে তুমি? আমি ৩ মাস ৫ দিন জেলে ছিলাম। কত তারিখে অ্যারেস্ট হও তুমি? আমাকে ওই ১৮ তারিখ রাত্রে অ্যারেস্ট করা হয়। মানে আমরা আ- ১৮ তারিখ রাত্রে ১২টার দিকে একটা আঠারো মিছিল করি। আঠারো কোন মাসের 18 আম- এটা? এই জানুয়ারির। জানুয়ারির 18। জি। এবং মুক্তি পাও কবে? আমি মুক্তি পাই এপ্রিলের ২২ তারিখ। 22 তারিখে। জি। রানা, তুমি হ্যাঁ তো ভাইয়া। জেলের জেলের অপেক্ষা করছো তুমি। হ্যাঁ, অপেক্ষা আমি সাগর ভাইয়ের কথাগুলো শুনতেছিলাম। মূলত তো সাগর ভাইয়ের মতনই আমাদের ছাত্রলীগের কর্মীরাই আমাদের গর্ব। তার কথা বলার ধরন শুনছেন যে আমি তো গর্ববোধ করতেছি, কারণ সে তো অপরাধ করে না। এই যে সাহসিকতা, তারে আমি স্যালুট জানাই। তাদের মতন বীর যোদ্ধা ও তাদের মতন কর্মীর জন্য আজকে বাংলাদেশ আওয়ামী লীগ বারবার ঘুরে দাঁড়ানোর সাহস পায়, বা মাঠে দাঁড়ায় প্রতিবাদ প্রতিরোধ করার সাহস পায়। সাগর ভাইয়ের মতন তো এরকম লাখো লাখো মুজিব সৈনিক আমাদের ছাত্রলীগের, আওয়ামী লীগের, যুবলীগের, বিশেষ করে ছাত্রলীগেরই লাখো লাখো কোটি কোটি মুজিব সৈনিক প্রস্তুত আছে জেলে যাওয়ার জন্য। আমিও জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছি। আমার মতন হাজারো ছাত্রলীগ, মুজিব সৈনিক জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছি। আর আমরা সাহস পাই মূলত এই সাগর ভাইদের মতন মানুষের জন্য, যারা জেল থেকে বের হয়ে এসে প্রতিবাদ ভয়ে কাঁপে না। তারা বীর পুরুষের মতন বলে যে না, আমরা জেলে গেছি, আমি তো দলের জন্য গেছি, বা আমি তো কোনো অপরাধ করে যাইনি। এটাই, এগুলো তো অন্য এরকম সাহসী ছেলে বা এরকম দলপ্রেমিক কর্মী অন্য কোনো দলে তো পাওয়া যাবে না। এটা বাংলাদেশ আওয়ামী লীগ আর ছাত্রলীগই সম্ভব। আহ, রানা, আজকে আমরা গোপালগঞ্জে কাশিয়ানে মুজিব শিকদার নামে একজনের সাথে আজকে কথা বলেছি। সেই মুজিব শিকদার আমাদেরকে বলছিলেন যে আহ, যখন এরেস্ট হলেন তখন পুলিশের যে আচরণ এবং আহ, এরপরে এরপরে থানায় এবং জেলখানায় জেলখানায় তারা অবাক হয়ে দেখলেন যে তারা মনে করতেন গোপালগঞ্জ হচ্ছে সব আওয়ামী লীগ। গোপালগঞ্জ মানেই হচ্ছে আওয়ামী লীগ। গোপালগঞ্জ মানেই যে আওয়ামী লীগ না, আওয়ামী লীগের বাইরে এত লোকজন বা আওয়ামী লীগের ভেতরে লুকিয়ে ছিল এত লোকজন, গ্রেপ্তার না হলে বুঝতে পারতেন না। সাগরের কি তাই মনে হয়েছে? আহ আসলে গোপালগঞ্জ হচ্ছে একটা আওয়ামী লীগের ঘাঁটি, যেখানে আওয়ামী লীগের জন্ম, যেখানে আমাদের জাতির পিতার জন্ম। হ্যাঁ, সেই ছোট্ট শিশুটাই, সেই টুঙ্গিপাড়া সেই ছোট্ট শিশুটাই, সেই খোকা ছেলেটাই সারা বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি করেছে। সেই গোপালগঞ্জ তো অবশ্যই আওয়ামী লীগের ঘাঁটি হবেই। এটা অস্বাভাবিক কিছু না অবশ্যই। আসলে। আহ না, গোপালগঞ্জের ওই যিনি গ্রেপ্তার হয়েছিলেন তিনি বলছিলেন যে তিনি ভাবতে পারেন নাই গোপালগঞ্জে তাদের ভিতরে লুকিয়ে আছে এত জামাত শিবিরের লোকজন। জি কিন্তু জি। একেবারেই বিষয়টা ভাবতে পারেন নাই। বিষয়টা সাগর ভাই, এক মিনিট, বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। তার বিষয়টা হচ্ছে যে সে ভাবতে পারেন আমাদের গোপালগঞ্জ তো আওয়ামী লীগের ঘাঁটি। অবশ্যই আমাদের তো ধরেন তার যে চিন্তা ভাবনা ছিল 5ই আগস্টের আগে, যখন বিগত দিনে আমাদের আওয়ামী লীগ ক্ষমতা ছিল, তার চিন্তা ভাবনা ছিল যে আমাদের
100% আওয়ামী লীগ। ওই 100% যে সময় 1% বিভিন্ন দলের সে পাইছে, তার দ্বারা তো সে তো নতুন, সে তো গোপালগঞ্জে আমরা তো আওয়ামী লীগে অভ্যস্ত। আমরা ডাইনে আওয়ামী লীগ, বামে আওয়ামী লীগ, আমার পাশের ঘর আওয়ামী লীগ, ডাইনের ঘর আওয়ামী লীগ। আমরা তো এই যে 1% যে আওয়ামী লীগের বাইরে বিএনপি জামাত থাকতে পারে এরকম ধারণা, এরকম অভিজ্ঞতা তো আমাদের ছিল না। সেই 1%টারে সে অনেক বড় ভাবতেছে বা অনেক বড় করে আপনারা বলতেছে, কিন্তু ওইভাবে কিছু না। অবশ্যই গোপালগঞ্জে আওয়ামী লীগের ঘাঁটি ছিল, আছে, থাকবে। কিন্তু ওই যে একটা অভিজ্ঞতা, আমরা তো সারা জীবন ছোটকাল থেকে বড় হয়েছি এই পর্যন্ত, এই 17-18 বছর, বা আমাদের যারা জন্ম এইটা আপনার 20-25-এর ভিতরে, আর আমরা তো দেখছি যে আমাদের আশপাশে সবই আওয়ামী লীগ। গোপালগঞ্জ ছাড়া তো আওয়ামী লীগের কোনো গানই নাই। মানে ওই 100% থেকে যখন 1% বা 2% মানুষ যখন বিভিন্ন দল মতে চলে যাচ্ছে, বিভিন্ন কারণে যাচ্ছে, বা চাপে পড়ে যাচ্ছে, বা ভয় ভীতিতে যাচ্ছে, তখন ওই জিনিসটা আমাদের দ্বারা অনেক বড় কিছু মনে হচ্ছে অনেকের দ্বারা। এই কিন্তু ওইরকম যেভাবে শোনা যাচ্ছে ওরকম কিছু না। অবশ্যই গোপালগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি ছিল, আছে, থাকবে আর কি ভাইয়া। সাগর, জি 15 আগস্ট 15 আগস্ট জাতীয় শোক দিবস সামনে। জি ভাইয়া, সরি। 15 আগস্ট জাতীয় জি শোক দিবস সামনে। জাতীয় জি শোক দিবসে কিভাবে চিন্তা করছো এই অবস্থায় পালন করার মতো? আহ, আসলে পালন করার মতো এটা, হ্যাঁ, যারা এত নির্যাতন নিপীড়নের মধ্যে এই 15 আগস্টকে সামনে রেখে 15 আগস্টে জাতীয় শোক দিবস হিসেবে প্রতিবারের মতো এবারও জীবনের ঝুঁকি নিয়ে মাঠে থাকবে কিংবা সেটা পালিত করবে, তাদেরকে তো অবশ্যই ছিল জানাবো। আর এটা পালিত করার জন্য আমাদেরকে অবশ্যই গেরিলা বাহিনীর মতো প্রস্তুত হতে হবে। গেইলে মনে হয় তুমি যে চট্টগ্রামে জি চট্টগ্রামে মেয়র ছিলেন এবি মহিউদ্দিন চৌধুরী। জি উনি কিন্তু প্রতি বছর 15 আগস্টে জি বিশাল দলবল নিয়ে গোপালগঞ্জ যেতেন, জি টুঙ্গিপাড়া যেতেন, জি এবং অনেক জি কয়েকশো নেতা কর্মীকে নিয়ে যেতেন। জি এবার চট্টগ্রামের এই পরিবেশে কি জি ধরনের প্রস্তুতি, কি করবে তোমরা? আসলে চট্টগ্রামের এই সাবেক মেয়র, এই চট্টগ্রামের আমির সভাপতি এবিএম মতিন ছিলেন চট্টগ্রামের চট্টলবীর নামে পরিচিত, যিনি না এই দলের আওয়ামী লীগ ক্ষমতা না থাকা অবস্থায় 3বারের মেয়র ছিলেন এবং 1991 এর বন্যা থেকে শুরু করে বিভিন্ন দুর্যোগে নিজেকে নিয়োজিত রেখেছেন এবং কি দলের দুঃসময় যতটুকু সম্ভব করার ততটুকু করেছেন এবং কি এই যে দিবসে মানে যেটা অন্য জায়গায় পালিত হওয়া অসম্ভব ছিল সেটা চট্টগ্রামে এফএম মতিন চৌধুরী নিজে একা দাঁড়িয়ে করেছেন, বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে নিজে দাঁড়িয়ে করেছেন এবং এই উনার কাছে দল থাকুক বা ক্ষমতা না থাকুক এটা বড় কথা না, উনার ভিতর যে আদর্শটা আছে, যেটা করণীয় সেটা অবশ্যই করবেই। উনাকে চট্টলবিল আসলে এমনি এমনি বলা হয় না, উনার অনেকটা বিশেষণ লাগানো হচ্ছে উনার উনি মাধ্যমে তো উনার। নেই, ওনার কর্মীরা আছে, ওনার সৈনিকরা আছে। জি উনি অবশ্যই উনি নেই হ্যাঁ, উনি অবশ্যই উনার কর্মীরা এটা পালিত করবে প্রতিবারের ন্যায়। এবারও জাতীয় শোক দিবসটা চট্টগ্রামেও পালিত হবে, এ বিষয়ে আমরা শতভাগ আশাবাদী। কেননা চট্টগ্রাম মহিউদ্দিন চৌধুরীর রানা কর্মীরা। রানা প্রেস সচিব প্রেস সচিব বলে দিয়েছেন যে যারা 15 আগস্ট পালন করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ব্যবস্থা হচ্ছে কি, ওরা তো ভয় পাচ্ছে, ওইটা একটা জোয়ার উঠছে না যে 32 নম্বরে সবাই যাবে মিছিল নিয়ে। তো ওনাদের ওই ভয়তে এই বিজ্ঞপ্তি, এতদিন তো কোনো খোঁজ খবর ছিল না। এই 32 নম্বরে সবাই যাবে, এটা নতুন একটা জেদ, যেটাই পান্না খান স্যারের যে একটা বাহিনী তৈরি হয়েছে, বা উনি একটা খুলতেছে দল, সেই দলের মঞ্চ থেকে যে একাত্তর মঞ্চ মঞ্চ, একাত্তর নামে একটা সংগঠন গড়ে তুলছে তারা। হ্যাঁ, মঞ্চ 71 থেকে এরকম একটা আওয়াজ আইছে যে 32 নম্বরে যাবে। এই 32 নম্বরে যাবে এর আগে থেকে তারা, আমি কালকে আমাদের এক বড় ভাইদের সাথে কথা হলো 32-এর দিকে, 32-এর দিকে, তো বললো যে রানা ওরকম তো প্রস্তুতি যে সবাই শুনতেছি, কিন্তু তার আগে তো ব্যারিকেড দেওয়া শুরু করে দিয়েছে। আগে যে নিরাপত্তা ছিল তার থেকে অনেক নিরাপত্তা আরো বাড়াইছে 32 নম্বরে, আমি যতটুকু জানি আর কি। এইগুলো হলো তাদের ভয় কাজ করতেছে। সর্বোপরি তারা ভয় পাচ্ছে যে এই যে আওয়ামী লীগ নামতেছে, তারা ডাইনে আওয়ামী লীগ দেখতেছে, বামে বামে আওয়ামী লীগ দেখতেছে, ঘরে আওয়ামী লীগ দেখতেছে, সংসদ ভবনে আওয়ামী লীগ দেখতেছে, আর যারাই দেখতেছে তারাই তাদের আওয়ামী লীগ মনে হচ্ছে। সমস্যা হয়ে গেছে এই জায়গা। এরা তো ঘুমাইতে গেলেও মনে হচ্ছে যে স্বপ্নেও আওয়ামী লীগ দেখে, এদের পরিস্থিতি তো হয়ে গেছে এই।
মানে তুমি তুমি বলার চেষ্টা ওরা চোখ বন্ধ করলে আওয়ামী লীগ দেখে, চোখ খুললেই আওয়ামী লীগ দেখে। হ্যাঁ হ্যাঁ, এই একটা পরিস্থিতি। তারা এই জন্য যা কিছু একটা দিবস বা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিক বা দলীয় কোনো সিদ্ধান্ত বা জাতীয় শোক দিবস, জাতীয় দিবস আসলে ওরা ভাবে এই যে আওয়ামী লীগ মনে হয় চলে আইছে, এই যে আওয়ামী লীগ মনে হয় মাঠে নামবে। কিন্তু আওয়ামী লীগ তো রানা জনগণের দল। রানা তুমি গোপালগঞ্জের কোনো প্রস্তুতি জানো? হ্যাঁ, গোপালগঞ্জে আমাদের যে প্রত্যেক উপজেলা স্ব উপজেলায় প্রোগ্রামটা পালন করার নির্দেশনা আছে, বা যার যার উদ্যোগে পালন করবেন। নির্দেশনার তো কোনো প্রয়োজন নয়, গোপালগঞ্জে কোনো নির্দেশনার প্রয়োজন হয় না। যার যার জায়গা থেকে দায়িত্ব কর্তব্য সবাই পালন করবে। আমাদেরও একটা প্রস্তুতি আছে, কাশিনী উপজেলা ছাত্রলীগের প্রস্তুতি আছে, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের প্রস্তুতি আছে, আমার নিজস্ব একটা প্রস্তুতি আছে। আমি সম্ভবত গোপালগঞ্জ যেতে পারলে তো ভালো, আর না যাইতে পারলে সম্ভবত আর একটা জায়গায় আমাদের প্রোগ্রাম করে একটা প্রস্তুতি আছে আর কি। গোপালগঞ্জেতে এই মুহূর্তে যাওয়া আমার সেফ না। যাওয়ার চেষ্টা করবো, আর যদি বাইচান্স যাইতে না পারি তাহলে আমি আর একটা প্রোগ্রামে, দুইটা প্রোগ্রাম করা আছে, একটা গোপালগঞ্জে আর একটা অন্যদিকে। সাগর, ভালো। জি তোমার জি ভাইয়া। তোমার প্রস্তুতি কি? আমার প্রস্তুতি আসলে এটা একটু হাইটে থাকুক। গুড, এটা বলার দরকার নেই। হুম। আসলে এটা আমাদেরকে কয়েকদিন আগে গেরিলা বাহিনী। কয়েকদিন আগে তোমাকে আমরা দেখলাম জি সম্ভবত বঙ্গমাতার বঙ্গমাতার জন্মদিনে বঙ্গমাতার জন্মদিনে তুমি তোমার কয়েকজন কর্মীকে নিয়ে ল- গরিব মানুষের কাছে যাচ্ছ এবং তার হাতে প্যাকেট তুলে দিচ্ছিলে। প্যাকেটে কি ছিল? আহ, সেটা আসলে ওই আমাদের আমার নেতা নুরাতুল ননি ভাই আছে না, ওনার জন্মদিন ছিল এবং কি ফজিলাতুন্নেসা মাতার ওনার জন্মদিন, মানে দুটো মিলে সমন্বয় করে জিনিসটা করা হয়েছিল। দুইটা মিলে জিনিসটা সমন্বয় করে করা হয়েছিল। কারণ আমার যতটুকু ইয়া ছিল আমি তার মধ্যে যা পারছি আমি নগরের কিছুটা জায়গায় আমি সেগুলা করছি। মানে ওদেরকে খাবার দিয়ে তুমি কোনো জি কথা বলতেছিলে? কি বলতেছিলে তাদেরকে? আমি বলছিলাম আজকে আমাদের নেতা নুরাজুল মানিক ভাইয়ের জন্মদিন, ওনার জন্য দোয়া করবেন, ওনার পরিবারের জন্য দোয়া করবেন এবং কি আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, যাতে আপনাদের জন্য কাজ করে যেতে পারে, আপনাদের মতো গরিব মেহনতি মানুষের জন্য কাজ করে যেতে পারে। এবং কি আরেকটা কথা বলছিলাম যে ওই আমরা, মানে এটা চট্টগ্রাম ভাষায় বলছিলাম আমি, আহ আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা ভালো নেই, তার মধ্যে আমরা যা করার করে যাচ্ছি, আপনারা শুধু একটু দোয়া করেন, এগুলাই বলছিলাম। আসলে গরিব মেহনতি মানুষের দোয়াই তো আমাদের আওয়ামী লীগ ঠিক আছে, আমাদের এই গণমানুষের দল আওয়ামী লীগ ঠিক আছে। ওদের দোয়া ছাড়া তো আসলে আমাদের এগিয়ে যাওয়াটা সম্ভব না, আমাদের টিকে থাকাটাও সম্ভব না। ওরা চাইবেই আমরা আবার আসবো, জনগণের তুমি সমর্থন ওই ছাড়া কোনো ওই দেশে একটু চট্টগ্রাম ভাষায় বলো তো, কি বলছো তাদেরকে? বলেছি আসলে অনেকজনকে তো বলেছি, সবগুলা তো আর মিডিয়া আনি নাই, যা তাও আমি যতটুকু বললাম আমি আপনাকে তুলে ধরতেছি। আমি বলছি আজ ইয়ান নেতা নূর আজিম রনিবের জন্মদিন, ওল্লা একটু দোয়া করিবেন, আর আর নেত্রী শেখ হাসিনা লেখা দোয়া করিবেন, যাতে অনাল্লাহ হাজগরি যাচ্ছে পারে, অনার মতো গরিব মেহনতি মানুষের যাতে হষ্ট নয়, অনাল্লাহ যাতে হাজগরি যাচ্ছে পারে। আর আরা আওয়ামী লীগের নেতা কর্মী বহুত দুঃখত আছি, তারপরে অনাল্লাহ আরা ঘুরে যায়, অনারা আল্লাহ একটু দোয়া করছুন। আমি জিনিসটা এভাবে ওদের কাছে প্রেজেন্ট করছিলাম। ওরা কি বলছিল? ওরা বলছো ইনশাল্লাহ, ইনশাল্লাহ হবে, সবকিছু হবে, মানে ওরা ওদের পাশে বলছিল অবু অবু। ওদের ওদের যখন ওদের ল্যাঙ্গুয়েজ যখন পুরোপুরি পুরোপুরি ওদের ল্যাঙ্গুয়েজটা বলো, ওরা কি বলছিল? হ্যাঁ যখন আমি বলতেছিলাম আর আর নেতৃত্বে দোয়া করছুন, যাতে ওনার গরিব মেহনতি মানুষ হলে কিছু গরিব পারে, তাদের মানে তখন তাদের চেহারাটা, মানে তাদের চোখ, ভঙ্গিটা, দৃষ্টিভঙ্গিটা অন্যরকম ছিল। মানে তারা বুঝাতে চাইছিল অবাক, মানে অবাক দৃষ্টিতে তারা তাকিয়েছিল, মানে এই আমাদেরকে, মানে ওরা ক্ষমতা নেই তারপরে ওরা আমাদেরকে এতটা প্রাধান্য দিচ্ছে, এতটা আমাদেরকে সাহায্য করে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু ও যখন ক্ষমতা আসবে তখন কি করবে, মানে আমরা তো আসলে এটা চট্টগ্রামে এটা বেশিরভাগ হই আমরা, যতটা আপনি হয়তো যতটুকু জানেন কিনা জানি না, আমরা প্রতিবারের ন্যায় প্রতিবারের যেভাবে রমজানে বলেন, বিভিন্ন বিভিন্ন উৎসবে বলেন, বিভিন্ন মহরম বলেন, বিভিন্ন এই সামাজিক অনুষ্ঠান বলেন, আমরা
চট্টগ্রামের মানুষদেরকে, যারা গরিব মেহনতি মানুষরা আছে এবং কি মিসকিন আছে, তাদেরকে চট্টগ্রাম নেতৃবৃন্দরা অনেকটা নিজের পরিবারেরকে যেরকম, নিজের আত্মীয় স্বজনকে যেরকম সমাদর করতো, যেভাবে দাওয়াত দিত, তাদেরকে সেভাবে দাওয়াত দেওয়া হতো, কারণ সবাই তো মানুষ না। রানা, জি ভাইয়া। সাগরের কাছে তোমার কোনো প্রশ্ন আসছে এইসব বিষয়ে? সাগর ভাই তো সাহসী ছেলে, সাগর ভাইয়ের কথা শুনতেছিলাম, সে তো সাহসী ছেলে, অবশ্যই সে দলের জন্য একজন নিবেদিত কর্মী এবং দলের জন্য কাজ করে যাচ্ছে তার জায়গা থেকে সর্বোচ্চ, এটাই আর কি। সাগর ভাই যেন সাগরের আমাদের। সাগরের না, ওই সময় তার একটা কথা খুব ভাইরাল হয়েছিল। সাগরের কোনটা? কথা আছে, সাগরকে যখন আদালতে হাজির করে নিয়ে যায়, তখন সাগর বলতেছিল যে আজকে যদি আওয়ামী লীগ করা যদি কোনো অপরাধ হয়, একদিন আওয়ামী লীগ না করা অপরাধ হবে। গুড। হ্যাঁ, সাগরের এটা কিন্তু বক্তব্য ছিল সাগরের। সাগর, ওইটা কি এখনো লোকজন বলে তোমাকে? অবশ্যই, এটা তো আসলে ভুলে যাওয়ার মতো কোনো পরিবেশ ছিল না, পরিস্থিতিও ছিল না। এটা আসলে আমার আজীবন মনে থাকবে। তোমার মাথায় আসলে ওই সময় এই না, ধরনের একটা ওই কথা সময় না, আসলে এই জিনিসটা আমি অ্যারেস্ট হওয়ার আরো 2-1 মাস আগে আমার নিজের ফেসবুক আইডিতে আমি নিজেও লিখেছিলাম যে আজকের দিন আওয়ামী লীগ করে দূষণ হয়, আগামী দিনে আওয়ামী লীগ না করাটাও অপরাধের হবে। এটা আমি অ্যারেস্ট হওয়ার আগেও আমার নিজের ফেসবুক টাইমলাইন লিখেছিলাম। এই কথাটা কি কারো কাছে শুনছিলে না নিজের না, ভেতর থেকে আসলে আমি আসছিল? নিজের মধ্যে নিজে উপলব্ধি করে জিনিসটা আমি নিজে স্টাবলিশ করেছিলাম যে আমার নিজের ফেসবুক টাইমলাইনে। অবশেষে যখন একদিন হাজিরাতে আনা হয় রিমান্ডের জন্য, সেদিন আমি সে কথাটা বলেছিলাম। রানা, ভাই। হ্যাঁ। এই যে বিচারের কথা আজকেও বলছে চিফ প্রসিকিউটর, কেউ বাদ যাবে না, একেবারে সবার বিচার হবে, শেখ হাসিনার বিচার হবে, শেখ হাসিনাকে কেউ বাঁচাতে পারবে না। শেখ হাসিনার সাথে তো দেশ ও জনগণের দোয়া আছে এবং আল্লাহর রহমত আছে, এই জন্যই তো সে বারবার বাইচে গেছে। ষড়যন্ত্র করে তো তারা বারবার চেষ্টা করছিল শেখ হাসিনাকে মারার বা আঘাত করার, তারা তো পারে নাই। সর্বোপরি কথা, এবারও ইনশাল্লাহ পারবে না। আর ওরা আমাদের কি বিচার করবে? বিচার তো ওদের হবেই বাংলার জমিনে। ওদের বিচার খুব শীঘ্রই বাংলাদেশ আওয়ামী লীগ ও শেখ হাসিনার নেতৃত্বে হবে। তো ওইগুলো নিয়ে আমরা বিচলিত না, আর এগুলো নিয়ে ভয় পাওয়ারও কিছু কারণ নাই। আমি সাগর ভাইয়ের কাছে আপনার রিমান্ডে নিছিল ওই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম, যে রিমান্ডে কি আপনার কি অত্যাচার বা কোনো কিছু করা হয়েছিল কি? বললেন যে রিমান্ডে উঠাইছিল, এই বিষয়ে একটু জানান না, সবাইকে। আসলে এই জিনিসটা তো মানে এটা কারাগারের কিংবা জেলখানা একটা অভ্যন্তরীণ বিষয়। আমি আসলে চাই না, এটার জন্য আমি ক্ষমা প্রার্থী আসলে আচ্ছা আচ্ছা, সমস্যা আপনাদের নেই। কাছে। আচ্ছা, সমস্যা নেই। এখন সাগর, জি, রানাকে একটু বলো কি কি প্রস্তুতি নিতে হবে যদি অ্যারেস্ট হয়, কি কি প্রস্তুতি, কিভাবে সাবধান থাকতে হবে অ্যারেস্ট যাতে না হয়? আচ্ছা আচ্ছা। সেটার আসলে প্রথমত আমাদেরকে ভয়টা দূর করে ফেলতে হবে, ভয়কে জয় করে ফেলতে হবে, এটাই। হ্যাঁ, এটা ভয়কে খুব জয় করে ফেলতে গুরুত্বপূর্ণ, হবে। গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, মানে যে ভয় না পাওয়া, হ্যাঁ, ভয় না পাওয়া খুব আমাদেরকে গুরুত্বপূর্ণ। আমাদেরকে যেটা কারাবন্দী করে রাখা হয় সেটাকে রাজবন্দী হিসেবে নিজেকে মানিয়ে নিতে হবে। আসলে মানিয়ে নিতে পারলে তো সবকিছুই পসিবল, যখন বাধ্য হয়ে যাবে জিনিসটা, এটা অবশ্যই মেনে নিতে হবে। আর এটাতে মন ভেঙে যাওয়ার কিংবা হতাশ হওয়ার কিছুই নেই। এটা হয়তো এটা এই কষ্টটা থাকবে সাময়িক, ক্ষণিকের। হ্যাঁ, এই এটা যে দীর্ঘস্থায়ী কোনো ক্ষমতা না। সাগর, এই যে শেখ জি, হাসিনা যে বিচার করার চেষ্টা করছে তারা, শেখ হ্যাঁ, হাসিনাকে এই করবে সেই করবে, এই নিউজ গুলো হ্যাঁ, যখন দেখো তোমার মাঝে হ্যাঁ। কি প্রতিক্রিয়া হয়? আসলে এই শিয়াল যদি চায় সিংহের বিচার করতে, তাকে হয়? তা কি সম্ভব? মানে ওরা হচ্ছে শিয়াল, তাই না? তা তো অবশ্যই। সিংহ তো চুপ মেরে আছে, একদম নিস্তব্ধ। যখন ধরবে তখন তো আর ছাড় পাবে না। বাঘে ধরলে ছাড়ে, কিন্তু শেখ হাসিনা ধরলে ছাড়বে না। তা আগেও প্রমাণ হয়েছে, এখনো প্রমাণ হয়েছে। মনে করেছিল 71-এর পরাজিত শক্তিরা, রাজাকাররা পার পেয়ে যাবে, তাও পার পায় নাই।
75-এর নির্মম হত্যাকারীরাও পার পেয়ে যায়, তার মধ্যেও কয়েকজনের বিচার হয়েছে এবং কি কয়েকজন বিচারের আওতাধীন আছেই। শেখ শেখ হাসিনা হাসিনা তো যখন আছে সেটার প্রতি শতভাগ আস্থা আছে। প্রতিদিন কথা বলে, শেখ হাসিনা প্রতিদিন কথা বলে, ভয় পেলে তো কথা বলতো না, তাই তো? জি, শেখ হাসিনা প্রতিদিন কথা বলেন, বিভিন্ন ইয়েতে প্রায় প্রতিদিন বক্তৃতা দেন। ভয় পেলে তো কথা বলতেন না, না, ভয় জিনিসটা তো শেখের বেটির কাছে নাই। যদি ভয় জিনিসটা থাকতো তাহলে 75-এর যখন ওনার আব্বাকে মেরে ফেলা হয় নির্মম ভাবে, এরপর দলের মধ্যে তেমন কিছু ছিল না। যখন 1981 সালে উনি প্রত্যাবর্তন করেছিল তখন তো অনেকে হেসেছিল, তাই না? তো সেই জায়গা থেকে, সেই ধ্বংসস্তূপ থেকে আওয়ামী লীগ উঠে দাঁড়িয়েছে, তাই না? এখন তো সেটা চাইতে অনেকটা মোটামুটি পজিশন আছে। আমরা আমাদের দল বল, আমরা নেতা কর্মীরা এখনো সোজা আছি। তখন তো আমাদেরকে একদম চেপে ধরা হয়েছে। সেই জায়গা থেকে যদি আমরা উঠে দাঁড়াতে পারি তাহলে এটা তো কোনো কিছুই না। রানা, সাগরের একটা কষ্ট আছে, যেটা ও কয়েকদিন আগে তার ফেসবুকে স্ট্যাটাসে আছে, এটা মানে ওর মা বেঁচে নাই। আচ্ছা, ও লিখছে মাকে খুব মনে পড়তেছে। হ্যাঁ, ওই দিন লিখছে। স্বাভাবিক। কঠিন সময় তো সবচেয়ে কাছের যে থাকে তার কথা বেশি মনে করে। যে মানুষ যখন একটা কঠিন সময় পার করে বা একা সময় পার করে বা বিপদ সময় পার করে, তখন তার পাশে কেউ না থাকে তখন তো অবশ্যই মার কথা মনে পড়ে। স্বাভাবিকভাবে আমারই তো মনে পড়ে। সাগর ভাইয়ের কথা কি বলবো, আমি তো এই যে থাকি ফেরারি জীবন কাটাচ্ছি, এক এক জায়গায় থাকি, তখনই তো মনে পড়ে যে আজকে মা থাকলে হয়তো রান্না করে খাওয়া লাগতো না। এই কষ্ট তো স্বাভাবিক, তো ভাগ্যের নির্মম পরিহাস ভাই, আমাদের মেনে নিতে হবে, করার তো আর কিছু নাই। আল্লাহ যা করে ভালোর জন্যই করে আর কি। অবশ্যই ভালো কিছু অপেক্ষা করতেছে সাগর ভাইয়ের জন্য, অবশ্যই ভালো কিছু হবে একদিন ইনশাআল্লাহ। রানা, কষ্ট খুবই করে। তুমি একটা ভিডিও শেয়ার করছো তুমি, যেখানে আওয়ামী লীগের একজন কর্মী, ছাত্রলীগের একজন কর্মী ফোনে ফোনে শেখ হাসিনাকে ম্যাডাম বলতেছিল। হ্যাঁ, 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 শেখ হাসিনা আমাকে ম্যাডাম বলবে না, এটি একটু বলো তো। বিষয়টা হচ্ছে কি, এই ঘটনার আগে ঘটনা যায়। আপাতত আমাদের আগের থেকেই সবসময় বলতো যে আমাদের ম্যাডাম বলবা না, আপাও বলতে মানা করতো, কারণ সে বলতো যে তোমরা আমার নাতি পোতার বয়সী, তোমরা আমার দাদি বা নানি বলবা। তো এই আমরা আপা বলতে অভ্যস্ত। বা অনেকে হয় কি যে সময় সাধারণ কর্মী বা সাধারণ জনগণ তার সাথে কথা বলে হঠাৎ করে, তখন তার আবেগে আপ্লুত হয়ে যায় বা অনেক সময় কথা বলতে গেলে ম্যাডাম স্যার করে ফেলে। তা আপা তো বড় ভাই সাধারণ মানুষের কাতারের লোক। সে তো নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে যখন সাধারণ মানুষের সাথে কথা বলে বা তার সাথে তার কথা হয়, তখন তো সে মনে করে না যে আমি প্রধানমন্ত্রী আর ও একটা দেশের নাগরিক। তিনি মনে হয় আমিও একজন নাগরিক, আমিও দেশের একজন নাগরিক আর সেও একজন নাগরিক। এটাই তার সেদিনকে প্রমাণ হয়েছে। যে একজন বললো যে ম্যাডাম, তখন সে সাথে সাথেই বলল যে আমাকে ম্যাডাম বলবে না, আমাকে আপা, খালা, নানি, দাদি, ফুফু বা খালা বল। এটাই তো বিষয়। বর্তমান আমাদের একজন দেশের কর্মকর্তা বা কর্মচারী তাদের নাকি স্যার না বললে তাদের রাগ হয়, তারা ক্ষিপ্ত হয়ে যায়। তাদের দেখা গেল একটা পুলিশের কনস্টেবল বা এসআই, তারা স্যার বলতে হয়। যদি ভাই বলা হয় বা সিনিয়র থাকলে আঙ্কেল বলা হয়, সে ক্ষিপ্ত হয়ে যায়, উল্টো রাগ হয়ে যায়। তাই সেই জায়গায় আমাদের নেত্রী, সে একটা দেশের প্রধানমন্ত্রী, সে বঙ্গবন্ধুর কন্যা, সে কতটা সহজ সরল ও জনগণের সাথে কিভাবে মিশতে পারে, এটা তার একটা প্রমাণ। যে সে সাথে সাথে বললো আমাকে ম্যাম বলবা না, ম্যাডাম বলবা না। এগুলো এর থেকে আর কি পাওয়া যায় একজন প্রধানমন্ত্রীর থেকে এর থেকে আর বড় পাওয়া কি হয়? তো তার সাথে কথা বলতে গেলে নিজের দাদি, নানি, ফুফু, খালার সাথে যেভাবে কথা বলতে তার সাথে সেভাবে কথা বলা যায়। আর সে সেভাবে কথা বলার জন্য সবাইকে অনুরোধ করে বা বলে দেয় যে আমার সাথে এইভাবে কথা বল। এইটাই তো বিশ্বের ইতিহাসে তো এরকম কোনো প্রধানমন্ত্রী বা এরকম সাগর, পিএম নাই। জি, সাগর, জি। তুমি যখন চিন্তা করো শেখ হাসিনার কথা, তোমার মন থেকে কি ডাকটা আসে তাকে? তুমি কি ডাকো তাকে মনে মনে? আমি আসলে যেটা সত্যি কথা সেটা আমি বলি, যেটা আমি আমার মধ্যে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে আমার সাথে। আহ যখন আমি ঘুম থেকে উঠি না, তখন মানে একটা ইয়া থাকে, মানে দলের ফার্স্ট চিন্তাটাই মাথায় আসে, কখন আমরা এই মানে আমরা কখন আমাদের মতো মুক্ত স্বাধীনতা পাবো, কখন আমাদের বাক স্বাধীনতা ফিরে পাবো, কখন আমরা এই জালিমের হাত থেকে রক্ষা পাবো, মানে এই জিনিসটা মাথার মধ্যে ঘুরে ঘুম থেকে উঠেই। তো এবং আসলে আরেকটা জিনিস এবং আরেকটা জিনিস সাগর, দেখলাম তুমিও না কালকে, ওই বলো।
বললো যে ডিসেম্বরের মধ্যেই 3টা বন্দরের স্থানান্তর মানে বিদেশিদের হাতে তুলে দেওয়া হবে, এরকম একটা ইয়া বলতেছিল। আসলে এই জিনিসটা আমরা বাঙালিদের জন্য অনেক বড় অভিশাপ, অনেক বড় একটা ধাক্কা আসছে। এই ধাক্কাটা আসলে না সামলালে আমরা কিভাবে আমাদের মাতৃভূমিকে, আমাদের সার্বভৌমত্বকে কিভাবে রক্ষা করব, আমরা যদি এক না হই। এই যে চট্টল বীর এ বি এম জি, মহিউদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা, উনি কিন্তু জি, বন্দরের একজন নেতা ছিলেন, হ্যাঁ, বন্দর শ্রমিকদের নেতা ছিলেন। উনি জি। থাকলে কেউ এই যে সাহসটা করতো না। না, না, হ্যাঁ, আসলে এটা নিয়েও আহ, করতো না তারা। এটা নিয়েও 2000 সম্ভবত 2005 কিংবা 6 সালের দিকে, হ্যাঁ, তখন বিএনপি ক্ষমতায় ছিল। বিএনপি ক্ষমতায় অবস্থায় এই বন্দর বন্দর নিয়ে একটা সমাবেশ সমাবেশ ডাকা হয়েছিল, যেখানে তৎকালীন বিএনপির পরিবহন মন্ত্রী মেবি আকবর হোসেন নাকি, উনি উনার নামটা আমার এখনো খেয়াল নেই। উনি একটা সভা ডেকেছিল, সেখানে বন্দরের বিভিন্ন ব্যবসায়ীরা, চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত ছিল। যে সেখানে আবার আমাদের মহিউদ্দিন ভাইও প্রেজেন্ট ছিল, কারণ উনি একজন মেয়র ছিলেন। উনি দুঃসময়ে কিন্তু মেয়র ছিলেন 3বার। তো 2005 কিংবা 6 সালের দিকে উনিও মেয়র ছিলেন তখন। এই সুবাদে উনিও সেখানে উপস্থিত থাকে। তো উপস্থিত থাকার পর সেখানে ব্যবসায়ীরা আমাদের মহিউদ্দিন ভাইয়ের মতের সাথে মিলতেছে না, ওনাদের সাথে মতবিরোধ হচ্ছে এক প্রকার। তো একটা পর্যায়ে একটা পর্যায়ে উনি বলতেছে যে, না, সেটা হবে না, সেটা একটা হট্টগোলের মতো হয়ে গেছে, এটা হবে না, কখনো হতে পারে না। উনি হঠাৎ এই বসা জায়গা থেকে মন্ত্রীর সামনেই, তৎকালীন পরিবহন মন্ত্রীর সামনেই দাঁড়িয়ে বলেছিল, চট্টগ্রাম বন্দর নিয়ে কোনো আপোষ হবে না। চট্টগ্রাম আমাদের অস্তিত্বের চট্টগ্রাম, এই চট্টগ্রাম নিয়ে কোনো আপোষ কিংবা কোনো ষড়যন্ত্র হতে দেওয়া যাবে না। উনি ডাইরেক্ট বলেছিল ওনাকে, যদি এই চট্টগ্রাম বন্দর নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয়, তাহলে আমি আইবিএম মহিউদ্দিন যদি নিজে একা রাজপথে আপনার বিরুদ্ধে দাঁড়াবো। সরাসরি সরাসরি টেবিলে থাবা মেরে বলেছিল যে কথাটা। উনার বাকশক্তিটা আসলে কিভাবে, কিরকম, উনার চট্টগ্রামের প্রতি উনার ভালোবাসাটা কিরকম, আসলে সেটা মহিউদ্দিন ভাইকে না দেখলে বোঝা যায় না। তার অবশেষে তখন উনি বলার পর সেটা বলার পর এবং নিজে নিজে একা মুখে স্লোগান দিয়ে দিয়ে নিজে সমাবেশটা ত্যাগ করেছিল, বলেছিল মানি না, মানবো না, মানি না, মানবো না, এই স্লোগানটা নিজে একা দিয়েই সমাবেশ স্থল ত্যাগ করেছিল। শুধু একমাত্র চট্টগ্রামের প্রশ্নে উনি আপোষহীন। উনি ওনার ছিলেন ছেলেও আসলে কিন্তু, মহিউদ্দিন চৌধুরী। ওনার ছেলেও গতকালকে না পরশু দেখলাম ফেসবুক স্ট্যাটাসে এই জি, কথাটা উল্লেখ করে বলেছেন, এটা কোনোদিন তারা হতে দেবেন না। হ্যালো, হ্যাঁ রানা, ভাইয়া। রানা, হ্যাঁ ভাইয়া। তুমি এই যে আহ, এই যে বিচারটা, এই বিচারটা ঠেকানোর জন্য তোমরা কি চিন্তা করো? বিচারটা মানে বিচারটা করবে কি আমাদের নেতা কর্মী নাকি আমাদের নেত্রী, নাকি উনি বিচার কবে করবে? উনি তো বলছে বিচার করবে, নেত্রী, বিচার তো নেত্রী, আমাদের। নেত্রী, আচ্ছা, নেত্রীর নেত্রী, বিচার। তাদের টার্গেট হ্যাঁ, হচ্ছে তোমার নেত্রী। তোমার হ্যাঁ, নেত্রীর তোমার বিচার। নেত্রী দিয়ে বিচার করে ওরে দেশে আসতে দেবে না, তাকে ইলেকশন করতে দেবে না, এমন একটা টার্গেট আর কি। বুঝতে পারছি। বিচার করতে হলে তো নেত্রীর বিচার করতে হয়, নেত্রীকে তো দেশে আনতে হবে। আর নেতৃত্ব দেশে আসলে এরা দেশে থাকবে না, তো স্বাভাবিক করে উবায়দুল কাদের একটা সাংবাদিকের প্রশ্নে বলছিল না, আমরা যখন দেশে আসবো তখন তো তোমরা দেশেই থাকবা না। আর নেত্রী দেশে পা দিলে তো এরা দেশে থাকবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ওরা বিচার করবে, কার কিরা কার বিচার করবে সেটা তো সময় বলে দেবে। এখন সার্বিক দৃষ্টিতে সমস্ত প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী তাদের হাতে। তারা আমাদের নিরীহ নেতা কর্মীদের গ্রেপ্তার করতেছে, জেলে নিয়ে অত্যাচার করতেছে, জুলুম করতেছে। এর বাইরে তো আর কিছু না। সবকিছুর তো একটা শেষ আছে, সব শেষের একটা শুরু আছে। তা অবশ্যই এর একটা বিহিত করা হবে। আর নেত্রীর বিচার তো কোনো প্রশ্নই ওঠে না, অলরেডি আমাদের 21 দফা চলে আইছে। যত অবগত আছেন, আমাদের 21 দফা অলরেডি চলে আইছে। এখন জনগণের কি আকাঙ্ক্ষা, ইচ্ছা, সেটা প্রকাশ পাবে কিছুদিনের ভিতরই। দেখা যাক কিরা কার বিচার করে, সময় বলে দিবে। আমরা রাজপথে নামার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছি এবং রাজপথেই এই দখলদারি ইউনূস বাহিনীর পতন আমরা ঘটিয়ে ছাড়বো। রাজপথেই ফয়সালা হবে, এটা নিয়ে কোনো বিচলিত হওয়ার এমনি উপায় মনে নেই। করো রানা, এই 1 বছর আগে
1 বছর 1-1.5 বছর আগে তুমি কি কল্পনা করতে পারছো এরকম পরিস্থিতি হবে? তারা বিচার না না, করতে চায়, তারা এই করে সেই করতে চায়। 1-1.5 বছর আগে তো কারা কিরা একদম এরকম তো কল্পনা ছিল, মানে 5ই আগস্ট তো আপনার আমি জুলাই 30-31 বা জুলাই আগস্টের 1 তারিখও কল্পনা করি নাই যে এরকম কিছু হবে, কিন্তু 2 তারিখেতে ভয় ঢুকে যায়। 2 তারিখেতে যে কোনো মাধ্যমে আমি জানতে পারি যে দেশে কিছু একটা হইতে যাচ্ছে, তখন থেকে ভয় কাজ করে, ওই আর কি। 1 তারিখও আমরা নিশ্চিত ছিলাম যে না, সবকিছু ঠিকঠাক আছে, ঠিকঠাক ভাবে সবকিছু সমাধান করার চেষ্টা চলতেছে, হয়ে যাবে। সাগরের কি মনে হচ্ছিল? তখন তো আসলে আমাদের আশেপাশে যে বিশ্বাস মির্জাফররা খন্দকার মুস্তাকরা যে ঘোরাফেরা করছিল সেটা তো আমরা বুঝতে পারি নাই। হ্যাঁ, আর এখন যেটা দেখতেছি এটা চট্টগ্রামে একটা কথা আছে, আহ আর বিলে আর হয় মেয়েও, মানে আমার বিড়াল এখন আমাকে মেয়ে বলতেছে। আমাদের হাতে গোড়া ওরা, আমাদের থেকে সুবিধা ব্যক্তিবর্গ ওরা, আমাদের কাছ থেকে মানে আমাদের চারিপাশে ছিল খন্দকার মুস্তাক মির্জাফরদের মতো ব্যক্তিগণ। ওরা ওরা যে এইভাবে নিজেদেরকে কিছু বিদেশি অর্থের মধ্যে নিজেকে বিক্রি করে দিবে, এটা আসলে তো কল্পনার বাইরে। সেটা নিচু স্তর থেকে এবং এবং কি আহ দেশের প্রশাসনিক এবং উচ্চ লেভেলের জায়গাটাও ওরা যে নিজেকে বিক্রি করে ফেলছে, নিজেকে মির্জাফর বানাই ফেলছে, খন্দকার মুস্তাক বানাই ফেলছে, আমরা তো সেটা আহ, মানে আমরা সেটা বুঝতে পারি নাই, অনুমান করতে পারি নাই, কারণ তাদের পথ চলাটা ছিল সেরকম একদম বন্ধুরূপী শত্রুর মতো। আসলে বন্ধুরূপী শত্রু কিন্তু সরাসরি শত্রুর চাইতেও খারাপ। এই পরিস্থিতি এখানে সাগর, তোমার তো পড়াশোনা বন্ধ, তাই না? হ্যাঁ, আমি তো আসলে আমি যেটাতে ভর্তি ছিলাম, ভর্তি হতে যাচ্ছে মানে 5 তারিখে, সেটা আগস্টের 5 তারিখে লাস্ট ডেট ছিল। আমি ভর্তি হওয়ার জন্য প্রিপারেটর ছিলাম। এই পরিস্থিতি আর নিজেকে ওইদিকে আর সময় দেওয়াটা সম্ভব ছিল না। এখন কি চিন্তা করো তোমার কলেজে ফেরত যাবে? আসলে যেখানে বেঁচে থাকা আর স্বাধীনভাবে চলাফেরা করাটা সংশয় হয়ে পড়ে, যেখানে পড়ালেখাটা আসলে তেমন একটা গেছে, তবে যখনই আবার সুযোগটা হবে তখন নিজেকে আবার সেখানে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা চালাবো। রানা, তোমার কি অবস্থা পড়াশোনার? আমার পড়াশোনা বলতে কি, আমার সেম, আমি ইন্টার শেষ করছি, অনার্সে ভর্তি হইতে পারি নাই, ভর্তির ডেটও চলে গেছে আর এখন। আমার 3টা ছোট ভাইয়া কিন্তু পরীক্ষা দিতে পারে নাই, এসএসসি পরীক্ষা 2025 সালে এসএসসি পরীক্ষা দিতে পারে নাই। আমি তখন কারাগারে ছিলাম। ওরা আমি বের হওয়ার পর ওরা আমাকে জানাইছে আর কি, সেটা সেটা আসলে মানে ওদেরকে এক প্রকার জোরপূর্বক দেওয়া হয় নাই পরীক্ষা। তার মানে ওদেরকে পরীক্ষা দিতে গেলে ওদের সাথে অনেকটা ঝামেলা হয়ে যেত, তাই। হ্যাঁ, সাগর ভাই, ফর্ম- ফর্ম- এই বিষয়ের উপর এই যে বলো। যারা পরীক্ষা পরীক্ষা দিতে পারে না বা সাধারণ ছাত্রছাত্রীরা আছে, এদের যে পরীক্ষা দিতে পারতেছে না, এই বিষয়ের পর একটা নেত্রী বক্তব্য আছে। নেত্রীর কাছে একদিন একটা ছাত্র জিজ্ঞাসা করলো যে আমি তো পরীক্ষা দিতে পারি নাই। আপা তখন পুরো গ্যারান্টি সহকারে বললো যে ইনশাল্লাহ এই বছর পারো নাই, সামনের বছর তুমি পরীক্ষা দিবা, নিশ্চিত থাকো। এরকম আমিও পরীক্ষা দিতে পারি নাই, হাসি মুখ দিয়ে। তাহলে আমাদের অন্ধকার আধার আর বেশি দিন থাকবে না, ইনশাল্লাহ। আমাদের জুনিয়র সিনিয়র বা সহপাঠী সহযোদ্ধারা সামনে যার যার পড়ার টিভিতে ফিরতে পারবে, পড়ালেখা করতে পারবে। হতাশ হওয়ার কিছু নাই, আমিও সেই একই পথের পথিক। আমার পড়ালেখা সম্পূর্ণ বন্ধ, স্টপ হয়ে আছে, একটু ধৈর্য ধরতে হবে, ইনশাল্লাহ। এর প্রতিদান প্রত্যেকটা ছাত্রছাত্রী বা যে নেতা কর্মী আমাদের আছে যারা ক্ষতিগ্রস্ত, তারা পাবে। আসলে আসলে একটা জিনিস বলতে, রাজনীতিটা ভালো, অপরাজনীতিটা কিন্তু খারাপের চেয়েও খারাপ। হ্যাঁ, আমরা তো তাদের ছাত্র দলের নেতৃত্ব নেতা কিংবা ছাত্র শিবিরের কর্মী কাউকে তো আমরা এইভাবে হেনস্থা করি নাই। আমরা দেখতে পেয়েছিলাম চট্টগ্রাম কলেজে যখন প্রবেশ করতে জন্য আমাদের ছাত্রলীগ নেতা কর্মীরা গিয়েছিল, তাদেরকে সেখানে মব সৃষ্টি করে প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে, এবং কি মব সৃষ্টি করে শিবিরা আমাদের ছাত্রলীগের নেতা কর্মীদের উপর হামলা চালিয়েছে এবং কি বিভিন্নভাবে হেনস্থা করেছে, তাই না? তো এটা কি আমরা করেছিলাম? এটা এরকম নজির আছে? এটা তো নজিরবিহীন একটা পরিস্থিতি, বর্তমান পরিস্থিতিটা। এটা তো আসলে অপ্রত্যাশিত ছিল। এরপর এই 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 পরিস্থিতি ওরা করবে, এটা অপ্রত্যাশিত ছিল। আমরা তো সম্প্রীতির রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতি
করি নাই। আমরা তো অসাম্প্রদায়িক বাংলাদেশ করার চেষ্টায় ছিলাম, এমনকি সম্প্রীতির বাংলাদেশে পরিণত হয়েছিলাম। এরা এইভাবে এই আমাদের উপর নির্যাতন নিপীড়ন চালাবে, এটা তো আমাদের কাছে খুবই অপ্রত্যাশিত। রানা, সাগরের খুব ইচ্ছা একদিন সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আলাপ করবে। তাকে কিভাবে আলাপ করে দেওয়া যায়? অবশ্যই আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। আর আমি যতটুকু জানি যে আপা হয়তো সম্ভবত চট্টগ্রাম যে গ্রুপটা আছে গ্রুপে কথা বলে, ওই গ্রুপটায় হয়তো আপা কথা বলছে কিনা সেটাও খোঁজ নিতে পারেন। আর যদি কথা না বলে থাকে অবশ্যই যাবে ওই গ্রুপটায়, আমাকে বললেন ওই গ্রুপে যারা আছে আমি বলে দিবানি, সমস্যা নাই। এ ব্যতীত যদি হয়ে থাকে আপনি আমার সাথে অন টু অন যোগাযোগ করেন, ইনশাল্লাহ আপনার যে বক্তব্য বা আপনার যে আকাঙ্ক্ষা কথা বলা ইনশাল্লাহ পূরণ হবে, আশা করা যায়। বাড়ি ভাই, আপনি কি আওয়ামী লীগের কোন নেতৃত্ব দানকারীকে মিস করেন? সবাইকে মিস করি। জি, সবাইকে? সবাইকে মিস করি আমি। হ্যাঁ, আসলে আমি কয়েকটা মানুষকে অনেকটা ওরা থাকলে হয়তো এই পরিস্থিতিটা এরকম হতো না। 5ই আগস্টের জঙ্গি হামলাটা হয়তো এরকম হতো না। ভাইয়া মনে হয় ভাইয়া আমি একটু বলো। ইন্টারাপ্ট করি। আপনি মনে হয় সাগর ভাইয়ের প্রশ্নটা বোঝেন নাই। সে বলতেছে কি আপনি কি আমাদের অতীতের যে নেতাগুলো ছিল, যে আমাদের সময় বা অতীতের যে ত্যাগী নেতা কর্মীগুলো ছিল এদেরকে মিস করেন? বর্তমান না, অতীতের কথা সম্ভবত বলছে, ওটা না সাগর ভাই? তারা থাকলে এই পরিস্থিতি তো, তারা হ্যাঁ যদি থাকতো রাজপথ কিন্তু ওদের দখলে থাকতো, এবং হ্যাঁ, তাদের শহীদ নেতৃত্ব কিন্তু আশরাফ। অনেকটা ইয়া হতো। হুম। হ্যাঁ, এটা তো আমি যেমনটা মিস করি বলতে ষড়যন্ত্র ছিল। হ্যাঁ, বলো। আমি আমি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আহ শহীদ আশরাফ ভাইকে মিস করি, এখনো ইয়া করি। তারপরে ফেনীর জয়নাল হাজারী মহোদয়কে আমি এখনো ইয়া করি। আমাদের চট্টল আল হাসান মহিউদ্দিন চৌধুরীকেও আমি একটা মিস করি। কেননা ওরা যদি থাকতো, দল ক্ষমতা থাকুক বা না থাকুক, তাদের একটা একটা জয়, মানে একটা কণ্ঠস্বরে কিন্তু পুরো চট্টগ্রামে এক হয়ে যেত, একটা কণ্ঠস্বরে কিন্তু ফেনী জেলা আটক হয়ে যেত, মানে পুরো জিনিসটাই মানে অন্যরকম হয়ে যেত। চট্টগ্রামের আরেকটা গোপালগঞ্জের মতো পরিস্থিতি সৃষ্টি হতো, যেটা আমি বিশ্বাস করি, এবং কি এটার প্রমাণও অতীতেও পেয়েছে অনেকে। তবে বর্তমান হবে পরিস্থিতি ইনশাল্লাহ যারা ভাই। আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছিল, তাদের মধ্যে আমি মনে করি যারা রাজপথের লড়াই সৈনিকদের মধ্যে, যেমন কি আপনি দেখলে বুঝতে পারবেন, এখনো কিন্তু তাদের নেতা কর্মীরা সরব কিন্তু তাদের এলাকায়, তাদের জেলায়। যেমন কি গাজীপুরের সাবেক মেয়র, সরি, গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম ভাই, তারপরে নারায়ণগঞ্জের শাহেম হোসেন ভাইরা, ঢাকা ইসমাইল হোসেন সম্রাট ভাইরা, ওদের মতো আসলে নেতৃত্ব, ওরা ওরা দলকে যেভাবে ম্যান্ডেট করে, দলকে যেভাবে ভালোবাসে, তাদের মানে কর্মী বান্ধব নেতা আসলে ওরা। আমি যেহেতু ফেনীতে পড়াশোনা করছি, আমি জি জয়নালের সাথে জি। সামনাসামনি বহুবার আমার আলাপ হয়েছে, কথা হয়েছে। আচ্ছা উনি আচ্ছা। যে এলাকায় থাকতেন ওই এলাকাটার নাম হচ্ছে মাস্টারপাড়া ওই এলাকাটা। এবং আমি একবার বহু আগে তার ইন্টারভিউ করতে গেলাম। উনি একটা কথা বলছিলেন আমাকে যে যে তার বাড়িতে কাজের লোক থাকতে চায় না, কারণ পুলিশে যে কোনো সময় পুলিশ এসে ধরে নিয়ে যেতে পারে, কাজের লোক থাকতে চায় না। তো উনি আমাকে বলতেছিলেন যে আমার যখন পাখিটা, উনি পাখি পুষতেন, আমার পাখিগুলা যখন খাবার দেওয়ার লোক থাকে না, খাবার পাখিটা মরে যায়, আমার খুব কষ্ট পায়। হ্যাঁ, অনেক গল্পগুলো করতেন উনি। উনি তো সবাই জানেন বিয়ে করেন, উনি একটা চিরকুমার ছিলেন আর কি। তার কষ্ট অনেক, তার অনেক। এবং উনি মারা যাওয়ার পরে ওনার মানে জানা যায় আর কি, এত লোক হয়েছে, বিশাল ব্যাপার ছিল সেগুলো আর কি। এবং তুমি ইদানিং খেয়াল করতে পারো, আওয়ামী লীগের নেতারা আওয়ামী লীগের এলাকায় থাকতে পারে না, যখন কেউ মারা যাচ্ছে তাদের ইয়েতে জানা যায় এত লোক হচ্ছে। চুয়াডাঙ্গায় কিছুদিন আগে জি সেলুন মিয়া, সুলাইমান জোয়ারদার, ওনার ডাক নাম ছিল সেলুন। সেলুন মিয়ার জানা যায় যে দেখা গেছে অনেক অনেক বিশাল এলাকা নিয়ে মানুষ হয়েছে। সেটা আসলে আওয়ামী লীগ তো আসলে বিরোধী দলের খুব বিখ্যাত দল এটা আওয়ামী লীগ।
আওয়ামী লীগ গভর্নমেন্ট পার্টির চাইতে তোমরা তো বিরোধী দলের দেখো না আওয়ামী লীগ। না তোমরা যখন ছাত্রলীগ করতে আসতো আওয়ামী লীগ ছিল সরকারি দল। আচ্ছা আওয়ামী লীগ যে বিরোধী দলে কি জিনিস আমরা একটা দেখছি 1996 সালের 15 ফেব্রুয়ারি খালেদা জিয়া একটা ইলেকশন করছিল। ওই ইলেকশনে কোনো দল অংশ নেয়নি, হ্যাঁ, একা একটা ইলেকশন করছিল। সেই ইলেকশনে আওয়ামী লীগের কর্মসূচিটার নাম ছিল হচ্ছে গণকারফিউ। কারফিউতে দেয় হচ্ছে গভর্নমেন্ট কারফিউ দেয়, পুলিশ আর্মি এরা মিলে কারফিউ দেয়। আওয়ামী লীগের কর্মসূচির নাম ছিল গণকারফিউ। গণকারফিউর কারণে কেউ বেরো নেই করতে, একা ছিল আর কি। এরকম আর কি। এখন বিরোধী দলে এই জেনারেশন যারা আওয়ামী লীগের বিরুদ্ধে যারা কথাবার্তা বলে, তারা কিন্তু আওয়ামী লীগকে বিরোধী দলে দেখে নেয়, তারা এখন দেখবে। এটা কি? এটা হচ্ছে আমাদের মহিউদ্দিন চৌধুরীর লাল টুপি। আসলে এটা আমি ওই যেদিন আমি অ্যারেস্ট হচ্ছিলাম সেদিন তো আমি মিছিল করে অ্যারেস্ট হচ্ছিলাম না, এর আগের দিন আমি আরেকটা মিছিল করছিলাম না, সেই মিছিলের জন্য আমি যে লাল টুপিটা বানাইছিলাম আমরা প্রায় 30 জনের জন্য, সেই লাল টুপির মধ্যে আমি আজকে একটা ইয়া করতেছিলাম আর কি। এটা আমি জানা রানা মহিউদ্দিন চৌধুরী প্রতি বছর 15 আগস্টে কয়েক হাজার বাস, অনেকগুলা বাস, কয়েক হাজার নেতা কর্মী নিয়ে টুঙ্গিপাড়ায় যেতেন। টুঙ্গিপাড়ায় গিয়ে তিনটা জিনিস ছিল, পরে যেতেন, লাল টুপি থাকতো সবার মাথায়, থাকতো এই লাল টুপিটা থাকতো কিন্তু সবাই। এবং ওইখানে কিন্তু চিটাঙ্গে যে মেজবান, যে বিখ্যাত মেজবান, এই মেজবানটা গিয়ে উনি টুঙ্গিপাড়ায় করতেন, প্রতি বছর টুঙ্গিপাড়ায় গিয়ে করতেন মেজবানটা। মহিউদ্দিন চৌধুরীর লাল টুপি, তারপরে হাতের লাঠি, মুখে হুইসেল, এই তিনটা জিনিস কিন্তু মহিউদ্দিন ভাই আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। এই তিনটি জিনিস না থাকলে। এবং মহিউদ্দিন চৌধুরীর যে বাড়ি যেটা চিটাঙ্গে আর কি, ওই বাড়িতে প্রতিদিন কিন্তু কয়েক হাজার মানুষের জন্য উনি গরিব মানুষের জন্য অনেকটা ইয়া ছিল। যখনই যে যেত তার এখানে রান্না থাকতো, রান্না করা হইতো, যখনই যে যেত কিন্তু খাওয়া দাওয়া করতো এখানে গিয়ে। কিন্তু যেমন সম্রাট কিন্তু ঢাকায়, সম্রাটের ঢাকায় কাকরাইলে সম্রাটের অফিস ছিল। সেই কাকরাইলে বঙ্গবন্ধুর বিরুদ্ধে প্রতিদিন রাতে কয়েক হাজার মানুষের জন্য কিন্তু রান্না বান্না হতো, কয়েক হাজার মানুষ খাওয়া দাওয়া করতো এখানে। কিন্তু এর জন্য এখনো বলা হয় সম্রাট বা গাজীপুরের মেয়র জাহাঙ্গীর, এখনো এই দুজন ডাক দিলে কয়েক লক্ষ লোক, অবশ্যই জনসমুদ্র হয়ে যাবে কিন্তু সেটা। এবং আমি যতটা জানি শেখ হাসিনা এদের সাথে কথা বলেন তো সবসময়, এরা কিন্তু যে কোনো সময় কয়েক লক্ষ লোক ঢাকায় নিয়ে আসবে, সেই প্রস্তুতি এর জন্য সারাক্ষণ ভয়ে থাকে। হ্যাঁ, আপনার জাহাঙ্গীর ভাই তো বক্তব্য দিছে 2 দিন আগে দেখলাম লাইভে, ওনার সাথে তোমার ফেসবুকে অ্যাড আছে, ওনার ভেরিফাই আইডি থেকে তো বক্তব্য তো খুব হুঙ্কার দিছে লাইভে এসে। তার কষ্টটা চিন্তা করো, তার কষ্টটা সেই আগস্টের আগে তার একজন মানুষকে, সহকর্মীকে মেরে এরকম লাশটা ঝুলিয়ে রাখছিল। হ্যাঁ, তার কষ্টটা একটু অন্যরকম তো সেটা। আসলে একটা সময় গিয়ে আমি যেটা মনে করি, আওয়ামী লীগ ছাড়া অন্যান্য যে দলগুলো আছে সেগুলো কিন্তু প্রশ্নবিদ্ধ হবে কিন্তু জনগণের সম্মুখে, কেননা তারা কিন্তু এখনো পুলিশ হত্যার বিচার কিংবা এবং যে মব সৃষ্টি হচ্ছে সেটার কিন্তু কোনো প্রতিক্রিয়া, কোনো প্রতিবাদ কিন্তু এখনো জানাই নাই, একমাত্র আওয়ামী লীগ ছাড়াই। আওয়ামী লীগকে কিন্তু পুলিশ বলেন, প্রশাসনিক মানুষরা বলেন, এখনো কিন্তু মানে দরপাকড় করতেছে, কিন্তু তারপরেও আওয়ামী লীগের নেতা কর্মীরা এখনো ন্যায়ের পক্ষে বলতেছে পুলিশ হত্যার বিচারটা কে করবে, পুলিশ হত্যার বিচার আমরা চাই। পুলিশ কিন্তু আমাদেরকে অ্যারেস্ট করতেছে, আমাদেরকে হেনস্থা করতেছে, কিন্তু তারপরে আমরা পুলিশ হত্যার বিচার চাই। চিন্তা করুন এবার আমাদের দলটা কোথায় গিয়ে দাঁড়াইছে।
আমরা আসলে যেটা রিগাল, যেটা সত্য মনে সেটাকে মনে সাগর হ্যাঁ মনে মনে কিন্তু পুলিশের অনেক সদস্য, পুলিশের অনেক পরিবার, তারা মনে মনে কিন্তু দোয়া করে তোমাদেরকে যে তোমরা আবার ফিরে আসলে এই হত্যাকাণ্ডের অবশ্যই। বিচার হবে। হ্যাঁ, কেননা আওয়ামী লীগ ছাড়া তো আর কোনো দল তো ওদের বিচারটা করবে না, কারণ করছে তো জিনিসগুলো ওরাই, থানা ভাঙচুর করছে ওরা, বোমা বিস্ফোরণ করছে ওরা। 5 তারিখ তো আমরা হাতে, আমাদের নেতাকর্মীরা হাতে যান নিয়ে এদিক সেদিক দূরাচ্ছে, জানে সংশয়ে, আমরা কিভাবে এগুলা করব? ওরা করে মামলা হচ্ছে আমাদের নামে, এটা কি আসলে এটা অনেকটা অপ্রত্যাশিত জিনিস না? রানা, এই যে 5ই আগস্ট তাদের যে 5ই আগস্ট বার্ষিকী পালন করলো তারা, সেই বার্ষিকীর দিনে কক্সবাজার চলে গেল অনেক নেতা। এটা কি মনে হয়েছিল সেদিন? প্রশ্নটা আবার একটু বলেন, যে বুঝিনি। কক্সবাজার চলে গেল 5ই আগস্ট। কক্সবাজার তো তারা গেছে দেশ বিক্রি ষড়যন্ত্র করতে, আর পাবলিক ডে বুঝতে দেবে না তারা, এই জন্য। আর বিষয়টা এর ভিতরে একটা রহস্যজনক অবশ্যই কিছু আছে। তারা 5ই আগস্ট তাকে অবশ্যই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল তাদের কাছে। এই গুরুত্বপূর্ণ একটা বিষয়, তারা একটা পক্ষ এই জায়গা, একটা পক্ষ কক্সবাজারে যায় হানিমুন করতেছে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি, কক্সবাজারের ওই যে যে হোটেলটায় ছিল, ওই হোটেলটার ম্যানেজারের সাথে একজন সাংবাদিক কথা বললো যে আপনাদের ইসে এনসিপির যারা নেতৃবৃন্দ গেছিল এটা কয়জন ছিল? তা কয় 5.5 জন। আমি 5.5 জনের ইতিহাসটা বুঝলাম না। 5 জন হবে না 6 জন হবে, 5.5 জন আবার কিভাবে হলো আমি তো সেটা বুঝলাম না। এমনি এই হলো বিষয়। দেখলাম সার্জিস বউ নিয়ে কক্সবাজার দিয়ে ঘুরতেছে যারা আছে, কিরাকার বউ কিরাকার ওই বোঝাও কঠিন। এই আর কি, তারা নাকি মানসিক শান্তির জন্য কক্সবাজারে গেছে, একটু গুরুত্বপূর্ণ বিষয় থেকে এটা বাড়ি তারা ভাই, এই বিষয়টা উত্থাপন করছে। আপনি একটা জিনিস এখন দেখতে পাচ্ছেন, আপনি কিন্তু যারা সাধারণ শিক্ষার্থী ছিল তারা কিন্তু তাদের ভুলগুলা বুঝতে পেরে তারা কিন্তু আমাদের এই সত্যর পথে কিন্তু হাঁটছেন, এবং তারা তাদের আহ, যেটা মনের ভাব প্রকাশ করার চেষ্টা করছে, হয়তো কেউ করতেছে কিংবা কেউ বেশিরভাগ অংশে কিন্তু পারতেছে না। আসলে ভুল আর দোষ দুইটার মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্ট। কিছুদিন আগেও আপনি নিজুম মজুমদার মহোদয় একটা কথা বলেছিলেন, হ্যাঁ, যারা এই দেশকে উন্নয়নের জন্য দেশের মানে মানে তারা, উনি বলতে চাইছেন যে এটাই, যে তারা চাইছিল দেশের উন্নতিটা, সেই বিধায় তারা আওয়ামী লীগকে উৎখাত করতে চেয়েছিল, আন্দোলন করতে চেয়েছিল, কিন্তু সেটা যে ষড়যন্ত্র সেটা তারা বুঝতে পারে নাই, সেটা পরবর্তীতে তারা বুঝতে পেরে এখন নিজের ভুলটা নিজেই শুধরানোর চেষ্টায় আছে। তো আমি মনে করি যারা ভুল করেছে তাদের কিন্তু ভুল মানুষ মাত্র হতে পারে, যারা ভুল করেছে তাদের কিন্তু কোনো তেমন একটা এফেক্ট পড়ে না। কিন্তু যারা দুষ করেছে, যারা ষড়যন্ত্র করেছে, তারা তো অবশ্যই সেটা শাস্তির আওতায় আসবেই, তাই না? ভুল আর দুষ আসলে জিনিসটা তো সেম এই না। সাগর, এই যে হারুনুর রশিদ বিদেশে হ্যাঁ, আছেন যে কূটনীতিক, হারুনুর রশিদ সহ আরো অনেকে কথা বলেন না এখন, কার জি। কথাটা তোমার বেশি ভালো লাগে? আহ, আসলে কার কথা, কিছুদিন আগে তো আপনি দেখলেন কলিমুল্লাহ স্যারকে গ্রেফতার করে ফেলছে। আসলে বাক স্বাধীনতা জিনিসটা নাই। একটা সময় আপনি দেখতেন রুমিন ফারহানা বিভিন্ন টক শোতে কিন্তু শাহিম ওসমান ভাইয়ের সামনাসামনি দাঁড়িয়েও কিন্তু আওয়ামী লীগের বিরোধিতা করতেন, কিন্তু আওয়ামী লীগকে সমালোচনা করতেন। তখন কিন্তু একটা বাক স্বাধীনতা ছিল, একটা কথা বলার সাহস ছিল, কিন্তু এখন সেটা পারতেছে। এখন তো সামনাসামনি না, এখন তো আপনি মিডিয়ায়ও কিছু একটা করতে পারতেছেন না। কিছুদিন আগে আপনি দেখতে পাবেন চট্টগ্রামের একটা জায়গায় কিছু ছোট বাচ্চারা জয় বাংলা স্লোগানে একটা টিকটক তৈরি করেছিল, সেটা জের বেঁধে যেতে এর একদিন পরে তাদেরকে অ্যারেস্ট করেছিল। এবং কালকে কিন্তু একটা অ্যারেস্ট হয়েছে, একটা মিছিলের ভিডিও, ছাত্র দলের একটা মিছিলের ভিডিও ভাইরাল হয়েছিল। একটা জি, ছেলে মিছিলে মিছিলে চুপচাপ বলতেছিল জয় বাংলা, জয় বাংলা। জি, হ্যাঁ, তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে কিন্তু তাকে। হ্যাঁ। এই বাচ্চাটা কিন্তু খুব ছোট একটা বাচ্চা কিন্তু। আন্ডার এজ, বয়স তো 18-র নিচে হলে, 18-র হ্যাঁ, নিচে হলেই কিন্তু আন্ডার এজ কিন্তু সে সে তাকে কিন্তু সাধারণ আইনে কিন্তু গ্রেফতার করা যায় না কিন্তু। কিন্তু এই বাচ্চাটাকে ধরে তারা কিন্তু বয়স বেশি বলেছে, তার বয়স 16 বা হ্যাঁ। 17, তাকে তারা বলার চেষ্টা করে তার বয়স 19।
তো সব তো এই তারা জোরপূর্বক করতেছে, আসলে ওদের রানা মগের রানা ম- যারা হ্যাঁ ভাইয়া। কথাবার্তা বলেন, যারা কথাবার্তা বলেন, কার বক্তব্য তোমার সবচেয়ে ভালো লাগে? আমাদের রাজনৈতিক নেতাকর্মী বাদে যারা ওই যে আপনার কথা বলতেছে বিভিন্ন দেশ থেকে বিদেশের থেকে বা বিভিন্ন কূটনৈতিক, অবশ্যই হারুন আর রশিদ স্যার যথেষ্ট বলেন, ভালো বলেন এবং তার বলার প্রয়োজন সেটা দায়িত্বশীল জায়গা থেকে বলতেছে। তারপর হারুন আর রশিদ স্যারের সাথে আছে এই যে তাবাস্সুম মুরমি, উনিও মাঝে মাঝে কথা বলে। হ্যাঁ, ইনাদের কথা বলা খুবই অবশ্যই ভালো লাগে। ইনারা রাজনীতিকের বাইরে যায় যে দেশ ও জাতির জন্য বা আমাদের দলের জন্য যে শ্রমটুকু দিচ্ছে বা কথা বলতেছে বা জনগণকে বোঝানোর চেষ্টা করতেছে, এটাই অনেক। এই জন্য অবশ্যই আমরা তাদেরকে ধন্যবাদ জানাই ও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। তবে এর ভিতরে আরেকটা ছেলে কিন্তু অনেক পরিশ্রম করে যাচ্ছে প্রতিনিয়ত, মানে এত ব্যস্ততার মধ্যে কিন্তু আরেকটা মানুষ এতটা দলের পক্ষে কাজ করে যাচ্ছে, দলের পক্ষে কথা বলতে যাচ্ছেন। সে মানুষটা আসলে কে জানেন বাড়ি ভাইয়া? ওনাকে কে? আমি আসলে অনেকটা ধন্যবাদ জানাই, আমাদের নোয়াখালীর স্বপ্নিল খান ভাইয়া। স্বপ্নিল খান। অনেকটা পরিশ্রম করে যাচ্ছে উনি স্বপ্নিল উনি খান, স্বপ্নিল খানের আলাদা একটা কিন্তু মানে গড়ে উঠছে, হ্যাঁ, ওনার ফ্যান বলতে গ্রুপ। ভয় বলতে জিনিসটা নাই, ওনার দলের সে প্রতি একটু দলের প্রতি কমিটমেন্টটা অন্যভাবে কিন্তু বলছিল ঠিকই। তো, এবং যে সে নোয়াখালী আঞ্চলিক ভাষা বলে, নোয়াখালী আঞ্চলিক ভাষা বলার কারণে তার কিন্তু আলাদা একটা ফ্যান গ্রুপ গড়ে হ্যাঁ, উঠছে কিন্তু। ওনার এবং সে ওনার কিন্তু সে অনলাইনে অনেক দিন ধরে অ্যাক্টিভ। সে আমেরিকায় থেকে থাকে। সে পড়াশোনা শেষ, পড়াশোনা শেষে মনে করেন জবটা আমেরিকান, আমি 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 যেদিন জব করি না, জব না করা মানে হচ্ছে আমাদের তো অনেক খরচ, জব না করা মানে অনেক সমস্যা। তা আমরাও ধরো এই কাজ এইগুলো করতে গিয়ে আমার আগে যখন জব বাতিল করতো, আমার যখন জব বাতিল করতো আমার খুব খারাপ লাগতো যে আজকে আমার ইনকামটা হবে না। এমন না জবটা বাতিল করলে ভালো লাগে, ভালো লাগে আমি আসলে আজকে এগুলো তোমাদের সাথে কথা এই বলতে পারছি। হ্যাঁ, আপনারা স্বপ্নিল ভাইরা, আপনাদের জন্য কিন্তু আমরা এখনো কিন্তু অনেকটা এগিয়ে, অনেকটা অনুপ্রেরণা পাই স্বপ্নিল এটা ভাইদের মতো। সবচেয়ে সবচেয়ে যে এটা মানসিক জায়গা কিন্তু এটা, হ্যাঁ? যে মানসিক জায়গা যদি এনজয় করে সেগুলো করতে পারবে, কিন্তু জোর করে এগুলো করা যায় না। তুমি যেমন তোমার অনেক বন্ধু বান্ধব আছে, তোমার অনেক বন্ধু বান্ধব, তুমি এগুলা তারা অন্য জায়গায় ব্যস্ত, কিন্তু তুমি এখানে কাজ করতে পারলে তোমার ভালো লাগে। হ্যাঁ, সাগরের রানাও তেমন একটা চরিত্র কিন্তু রানা। না উনি তো অনেকটা কাজ করে যাচ্ছে, সেটারও নজির রয়েছে বিভিন্ন জায়গায়। এবং কয়েকদিন আগে একটা পুকুরের পাড়ে রানা একটা ছবি দেখলাম। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ছবিতে মাছ কাছে একটা মাছ আচ্ছা। ছাড়া, যে এই ফেরারি জীবন। সেটা হচ্ছে কি তবে ভাই, এগুলা কষ্ট তো আমরা সবাই আছি, সবাই কষ্টে আছে। এর ভিতরে হয়তো কারো একটু বেশি, কারো একটু কম, এই আর কি। এই কষ্ট তো আমরা করতেছি আমাদের আওয়ামী লীগ যেমন তেমন আমরা ভালো থাকার জন্য করতেছি, দেশের মানুষ জাতি যাতে ভালো থাকে, দেশের একটা দেশের প্রতি তো আমাদের একটা অবশ্যই দায়িত্ব কর্তব্য আছে। এটা একটা নাগরিক, আমার তো একটা দায়িত্ব কর্তব্য আছে। আমাদের দেশকে ভালো রাখতে হলে, দেশের উন্নয়ন করতে হলে। সাগর, জি তুমি ভাইয়া। তোমার নেত্রীর উদ্দেশ্যে কিছু বলতে চাও তুমি? নেত্রীর উদ্দেশ্যে অবশ্যই বলতে চাই, বলতে আমরা ওনার পথে বসে আছি, ওনার অপেক্ষায় আছি, উনি কখন আমাদেরকে দিক নির্দেশনা তো দিয়ে যাচ্ছে। তবে আমাদের মধ্যে আহ, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে, নিজেদের নেতা কর্মীদের মধ্যে যোগাযোগ করে, এবং যারা যে নেতারা এখনো কর্মীদের সাথে যোগাযোগ করে না কিংবা নিজেকে আত্মগোপন রেখেছেন, তারা যদি একটু কর্মীদের সাথে যদি কথা বলে কিন্তু কর্মীদেরকে অনুপ্রেরণা জাগায়, সে কর্মীরা কিন্তু রাজপথে জীবন দিতেও প্রস্তুত। এবং কোন কিন্তু নেতা, জি, তুমি কোন নেতার বক্তব্যের অপেক্ষা করো, কে তোমার সাথে কথা বলবে তুমি আশা করো সবসময়? কোন কোন নেতা? আহ, আমি তো আসলে আমার রনি ভাইয়ের সাথে তো কথা হয় মোটামুটি। আহ আসলে এই পরিস্থিতিতে যে নেতাই ডাকুক না কেন, হ্যাঁ, তার ডাকে সাড়া দিয়ে আমাদেরকে একসাথে সামিল হওয়া উচিত এই পরিস্থিতিতে, আমি যতটুকু মনে করি।
তবে হ্যাঁ, তবে যদি প্রত্যেকটা জায়গায় যদি একটা দায়িত্ব নেওয়ার মতো ব্যক্তিবর্গ দাঁড়ায় থাকতো, আর যেটা আগের সময় থাকতো, আমাদের জয়নাল হাজারীদের মতো ফেনীর দায়িত্ব উনি নিতেন, আমাদের চট্টগ্রামের দায়িত্ব মহিউদ্দিন ভাই কিন্তু নিতেন, এভাবেই। তোমার নেত্রী কিন্তু তোমাকে একটা কথা বলে দিয়েছেন, জি যে যেখানে আছো সেই সেখানে নেতা। জি তোমার এলাকায় তুমি নেতা কিন্তু, হ্যাঁ। অবশ্যই। তবে আমি মনে করি আমরা আসলে রাত যত গভীর হয় ভোরটা ততই কাছাকাছি চলে আসে। আমরা এই জালিমের হাত থেকে হয়তো একত্রিত কিংবা আমাদের সবার এই জনগণের এই তাদের প্রতি যে ঘৃণাটা জন্মেছে, যে বদদোয়াটা এখন প্রতিনিয়ত পাচ্ছে এই অবৈধ সরকার, তারা হয়তো খুব শীঘ্রই সেটা ধ্বংসের মুখে পড়বে, এবং কি ধ্বংস তো অনিবার্য হবেই। অবৈধ, অসাংবিধানিক এবং কি এই অনিয়মের বাইরে যারা প্রতিষ্ঠিত হয়েছে, তাদের তাদের প্রতিষ্ঠিততা কিন্তু দীর্ঘস্থায়ী হয় নাই, খুব ক্ষণস্থায়ী। বদদোয়া শব্দটা ব্যবহার করছো, বদদোয়া অবশ্যই। অভিশাপ মানে না? অভিশাপ, বদদোয়া মানে অভিশাপ। অনেক কষ্টের সময় না তোমার এখন, সাগর? তুমি পড়াশোনা সেটা করার তো কথা অবশ্যই ছিল, আসলে। পড়াশোনা করার কথা ছিল, তোমার কত স্বপ্ন ছিল। তুমি আজকে পড়াশোনা করতে পারতেছো না, তুমি কলেজে যেতে পারতেছো না। তুমি কলেজে গেলে তোমাকে ধরে তবে মেরে পুলিশে তুলে দেবে। আমার কেমন জানি মনে হচ্ছে ভাই, আমরা এখনো ওই 71-এর পূর্ববর্তী সময়ে জীবনযাপন করতেছি। আমাদের 1947 থেকে 71 পর্যন্ত যেভাবে কি চলে গেছে সময়টা, সেই সময়টা হচ্ছে হয়তো আমরা একটা সময় গিয়ে দেখবো আমাদের 69-এর গণঅভ্যুত্থানের মতো একটা পরিস্থিতি হবে। 70-এর নির্বাচনের চাইতে কিন্তু এবার যে নির্বাচন হয়, যদি 70-এর নির্বাচনের চাইতে কিন্তু অধিক পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আমরা আমাদের জায়গায় আমরা আবারও ক্ষমতায় আসবো, এটা আমরা আশাবাদী। কারণ এই যে অবৈধ সরকার এখনো আমাদের উপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, সেটা কিন্তু 71-এর আগেই, মানে তাদের বাপেরা, এক কথায় বলতে গেলে তারা তো তাদের পেতার না, এটা তো অস্বীকার করার কিছু নেই। তোমাকে তো ইলেকশন করতে দিতে হবে, ইলেকশন করতে না দিলে কি করবে তুমি? না দেখলে তো ওরাও টিকবে না। ও টিকবে না? 1996 সাল হয়েছে না? দারুণ কথা বলছো। ওরা ওরা ইলেকশন না দিলে, আওয়ামী লীগ যদি ইলেকশন করতে না পারে, আওয়ামী লীগ করতে না ইলেকশন পারলে এটা তো আপনার জাতিসংঘ বলেন বহির্বিশ্ব থেকেও সেটা নিন্দিত হবে। ইলেকশনটা টিকবে না সেটা। কারণ এই যে এই বাংলাদেশের জন্ম হচ্ছে আওয়ামী লীগ দিছে। বাপকে ছাড়া যদি ইয়া হয়, সেটা কি হয়? 5 তারিখ যখন নেত্রীকে যখন ওরা সসম্মানে যখন একটা সেফ এক্সিটে দিয়ে নিয়ে নিয়ে গেছিল, তখন একটু একটু নিজেকে একটু শান্ত পাইছি, মানে নিজেকে একটু বুঝাতে পারছি, হ্যাঁ নেত্রী এখনো বেঁচে আছে, মানে আমরা এখনো আছি, হেরে যাওয়ার কিছু নেই। ইতিহাস কখনো বিদায় বলে না, আবার আসবে। যাই হোক, এটা বলে নিজেকে বুঝাইছি। এরপর 9 তারিখ একটা মিডিয়ায় বলছিল এই বিমানবন্দর থেকে আওয়ামী লীগ নেতা নূর আজিম রনি গ্রেফতার। তো সেটা দেখে অনেকটা কটকে গেছিলাম, এবং কি পরবর্তী দেখলাম হয়তো ওরা ওরা গুজব রটাচ্ছে আমাদের বিরুদ্ধে একটা অপ্রীতিকর ঘটনা ইয়া করার জন্য। যাই হোক, তখন তো বয়ে বয়েছিল, তখন বুঝতে পারছি না উনি এখনো ইয়া হয়। তবে বয়েছিলাম বলতে এটাই, ভাইয়া যদি মফের সৃষ্টি হইতো, মফের সৃষ্টি হইতো, তাহলে কি হইতো সেটার কারণে। আর যেদিন উনি অনলাইন আসছে প্রায় 1.5 মাস, আমার মনে হয় যারা দেশের বাইরে গেছে তার মধ্যে প্রথমে নূর আজিম রনি ভাই একদম মিডিয়া জগতে আসছে, মিডিয়া জগৎ থেকে প্রথম থেকে উনি ওনার কণ্ঠস্বরটাই ফুটে উঠেছে। হ্যাঁ, তো উনি যে প্রায় 1.5 মাস পর মনে হয় অনলাইনে সরব হয়েছিল মিডিয়া জগতে। তো যেদিন উনি মিডিয়া জগতে সরব হবে সেদিন সকালে আমি প্রায় 9টা কি 9:30 আমার ফোনে একটা নিউজ আসলো, একটা মেসেঞ্জারে। এটা একটা নিউজ, এই বোয়ালখালীর, সম্ভবত সেটা বোয়ালখালী খালের নদীর এখানে ওই একটা অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে। স্থানীয়রা যে অনুমান করে জানতে পারছে এটা চট্টগ্রামের নূর আজিম রনির মৃতদেহ, এটা বলে একটা গুজব রটাইছে, এবং কি নিউজও করা হয়েছে সেটা। সেটা দেখে আমি অনেকটা ভয় পেয়ে গেছিলাম, অনেকটা মানে
মানে কান্না করার মতো এরকম আমার একটা গিয়া আমি কয়েকজনকে আমার সিনিয়র কয়েকজনকে ফোন দিলাম, যাদের সাথে ভাইয়ের ঘনিষ্ঠ ছিল তাদেরকে ফোন দিলাম, এদিকে তারপর কয়েকজনকে ফোন দিলাম, কোনো নিউজ পাচ্ছি না। বলছে না না এটা না, এটা হয়তো বুয়া কিংবা ওদের একটা অন্যরকম একটা চাল। যাই হোক, এর পরবর্তীতে বিকালে 4:30টার দিকে দেখি ভাইয়া অনলাইন আসছে। অনলাইনে দেখে মানে নিজের জীবনটা মনে হয় আবার আর একটা জীবন ফিরে পাইছি এরকম মনে হয়েছিল। মানে যে ভয়টা ছিল, যে ইয়াটা ছিল সেটা কেটে গেছে অনেকটা, যে অন্ধকারটা আমার ভিতর কাজ করছিল সেটা কেটে গেছে। কারণ উনি তো ভাই আসলে চট্টগ্রামের জন্য আগামীর জন্য একটা বট গাছের মতো, যাতে মানে যারা যে মানুষটা আগে আমাদেরকে ছেড়া দিবে, যে মানুষটা আমাদেরকে আওয়ামী লীগের রাস্তা দিকে পথ দেখাবে, যেটা আমি মনে করি। রনি যখন রনির সাথে আমাদের আর কি আমাদের কিন্তু যোগাযোগ হচ্ছিল, এবং রনি যখন নিরাপদ জায়গায় গিয়ে পৌঁছলো, তখন আমি প্রথম রনিকে আমার এখানে নিয়ে আসলাম, আমার জি প্রোগ্রামে প্রথম রনিকে নিয়ে আসলাম আর কি। এর আগে পর্যন্ত রনির সাথে কন্ট্যাক্ট হচ্ছিল, এবং তুমি যখন তোমার ঘটনা যখন ঘটে, তুমি যখন এই ভাইরালটা হয় তোমার বক্তব্যটা, তখন আমি রনির সাথে কন্ট্যাক্ট করি। রনি তখন জানায়, তোমার পরিচয়টা জানায়, বলে পুরো পরিচয়টা বলে, তুমি তার কর্মী, এগুলো রনি আমাকে প্রথম ইনফর্ম করে আর কি। দেখ, তোমরা সবাই কষ্ট করতেছো রানা, সাগর, খুব সাবধান ভাই, তোমাদের জন্য খুব ভয় করে, তোমরা সাবধানে থাকবে, সাবধানে থাকবে, নিরাপদে থাকবে, হ্যাঁ, সাবধানে থাকবে, কারণ আচ্ছা, আজকে প্রতিদিন। হুম, যাওয়ার আগে আরেকটা কথা বলে যাই। বলো। আহ এটা আসলে আমাদের যারা আমাদের সাথে বিরোধিতা করে কিংবা আমাকে যারা অপছন্দ করে তাদের উদ্দেশ্যে এটা কথাটা। শেখ হাসিনা কিন্তু শেখের বেটি। উনি যে একবার যখন বলেছে উনি আসবেনই, একবার যখন বলেছেন এই জঙ্গিদের জুলাই আগস্টের জঙ্গিদের বিচার কাঠগড়ায় করাবেনই, এটা নিঃসন্দেহে কোনো ভুল নেই, এটা করবেনই। আর আরেকটা কথা তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের পার্টিটা কিন্তু এনসিপি কিংবা অন্যদের মতো কোনো দল না যেটাকে নিমিষেই ধ্বংস করা যায়। হ্যাঁ, এটা ধ্বংসস্তূপ থেকে দাঁড়িয়ে ওঠা দল। এটা একাত্তরের নেতৃত্ব দেওয়া দল, 69-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া দল, 70 নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ করা দল। এটাকে চাইলেই নিমিষে ধ্বংস করা যাবে না। এই দলটা বাংলাদেশে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে বাংলাদেশটাকে স্বাধীন করেছে এই দলটা। জি, এবং কি বাংলাদেশ নামক একটা রাষ্ট্রকে যখন চারিদিক থেকে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, তখনও কিন্তু বঙ্গবন্ধু তখনও বেঁচে ছিলেন। যখন আপনার এই মুক্তিযুদ্ধের পরও কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে আমেরিকা কিন্তু তখন থেকে কিন্তু আমাদের বঙ্গোপসাগরের উপর নজর, আমাদের বঙ্গোপসাগরের তল দেশের উপর নজর, কিন্তু তখন থেকেই পাকিস্তান আমাদের তখন থেকেই। তো যখন আমাদের দেশটা স্বাধীন হয়, এরপরও কিন্তু আমেরিকা ওনাদের মানুষজন পাঠিয়ে আমাদের মধ্যে একটা কিন্তু বিভক্ত সৃষ্টি করেছিল। বিভক্ত সৃষ্টি করার পর কিন্তু সেটা কিন্তু বঙ্গবন্ধু বুঝে ফেলেছিলেন যে আমাদের দেশটা নিয়ে একটা ষড়যন্ত্র হচ্ছে, কিংবা আমাদের দেশটা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে চাচ্ছে। তো উনি কি করছিল, একটা বাকশাল নাম একটা সংগঠন তৈরি করেছিল, সেটা সবারই জানা। তখন থেকে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্তার প্রশ্নে কিন্তু আপসহীন। বাংলাদেশের অসাম্প্রদায়িকতার প্রশ্নে কিন্তু আপসহীন। তারা কিন্তু বাংলাদেশের অসাম্প্রদায়িকতা থেকে এখনো বাংলাদেশের সংবিধানকে, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র সবকিছুকে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ সেলিউট করেছে, এবং কোনো মফ কিংবা কোনো কিছুর মাধ্যমে কাউকে হেনস্থা করে সব যা কিছু হয়েছে সব আইনি প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে। যারা আইনের চোখে দোষী অপরাধী তারাই কিন্তু আইনের কাঠগড়ায় দাঁড়িয়েছে। অন্যথায় কোনো এরকম বছরকে বছর, মাসকে মাস, প্রায় বছরের মতো অবস্থা কিন্তু কোনো নেতাকর্মীকে হতে হয় নাই। হ্যাঁ, হয়তো বিএনপি সেটা হয়েছিল, বিএনপির এই হাওয়া ভবনটা আর তারেক রহমানটাই হয়তো ওনাদের ধ্বংসের কারণ হতে পারে। সে যাই হোক, এটা ওদের অভ্যন্তরীণ বিষয়, সেটা আমি বলতে চাচ্ছি না। তবে
দেশনেত্রী খালেদা জিয়া মানে বিএনপির ইয়াই কিন্তু তাদের ভাষ্য, দেশনেত্রী যিনি যাকে বলা হয় তাদের ভাষ্য মতে খালেদা জিয়াকে, উনি কিন্তু বঙ্গবন্ধুকে কিন্তু এখনো কিন্তু অস্বীকার করতে পারবে না। যখন 1971 মুক্তিযুদ্ধের পর যখন 72 দর্শিত নারীদের যখন তাদের মা বাবা কিংবা স্বামীরা খুঁজে পাচ্ছিল না, বা যাদেরকে পাওয়া যাওয়ার পরও যাদেরকে তাদের পরিজন পরিবার গ্রহণ করতেছে না, তখন কিন্তু আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের পিতৃত্ব পরিচয় দিয়েছিলেন উনি, এবং একটা নির্বাচন কেন্দ্র তৈরি হয়েছিল ওনার বাসার নিচে। হ্যাঁ, যেখানে যারা দর্শিত হয়েছিল তাদেরকে সেখানে পিতৃ পরিচয় দিয়ে তাদের পরিবারের কাছে পাঠিয়েছে, এবং কি খালেদা জিয়া তখন কিন্তু আমার জিয়াউর রহমান কিন্তু গ্রহণ করতে চাই নাই। ঠিক তখনই কিন্তু আমাদের জাতির পিতাই কিন্তু খালেদা জিয়ার পিতৃ পরিচয় নিয়ে জিয়াউর রহমানের ঘরে আবারও পৌঁছায়, আবারও তারা একটা সংসার তৈরি করে। তো এটা কি বলা যাবে? ইতিহাসটা কি মুছা যায়? তারপরও বিএনপির একটি পক্ষের আমাদের জাতির পিতাকে অপমান করে। সাগর, তোমার মতো সাগররাই এই দলের সাহস, তোমার মতো সাগররাই এই দলের ভবিষ্যৎ। কাজেই তোমরা সাবধানে থাকো। ধন্যবাদ। এটা আসলে দলকে ভালোবাসি, দেশকে ভালোবাসি, এটা ভেতর থেকে আপনা আপনি এসে যায়। তবে এই এই নির্মম নির্যাতনের নিপীড়নের শেষ কিন্তু হবেই। তবে আরেকটা কথা বলে যাচ্ছে, আপনি আপনি যদি কিছু মনে করেন আমি আরেকটা কথা বলে যাই। আজকের মোরাল অফ দ্য স্টোরি হিসেবে রিমেম্বার দ্য নেম শেখ হাসিনা, রিমেম্বার দ্য পার্টি বাংলাদেশ আওয়ামী লীগ, রিমেম্বার দ্য প্লেস বাংলাদেশ। এটাই তোমার শেষ আওয়াজ? জি, ভালো থাকবে সাগর। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। দোয়া করবেন আমার নেত্রীর জন্য, আর আমাদের সকল নেতা কর্মীদের জন্য দোয়া করবেন, যারা ঘর ছাড়া, পরিবার ছাড়া, পরিজন ছাড়া, ছেলে মেয়েদের মুখ দেখা ছাড়া এখনো দেশের এই প্রান্ত থেকে এই প্রান্তে ছুটে বেড়াচ্ছেন জীবন হাতে নিয়ে। তাদের জন্য অবশ্যই দোয়া করবেন, এটাই। আর আপনার পরিবারের জন্য অবশ্যই অবশ্যই দোয়া রইল। আপনি এতটা নিজের চাকরি ছেড়ে নিজের জবের মধ্যে এত ব্যস্ততার মধ্যে আমাদের নেতা কর্মীদের মনে উৎসাহ জাগান, আমাদের মনের কথাটা জানতে চান, আমাদের মনের ভাবের আমরা আমাদের মনের ভাবটা প্রকাশ করতে পারি আপনার কাছে এসে, এটা আসলে আমাদের জন্য অনেকটা সৌভাগ্যের বিষয়, এবং কি অনেকটা প্রাপ্তি আসলে আপনার কাছে। তোমার মতো সাগরদের সাথে পরিচয় হয়েছে সাগর এই 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 ধরনের কাজ করার জন্য। তোমাদের সাথে এইভাবে পরিচয় হতো না, এইভাবে কথা হতো না। এটা কিন্তু বিশাল একটা সাহস, বিশাল একটা আসলে সাহস। নীরব জিনিসটা কিন্তু অনেকটা ডেঞ্জারাস, কিন্তু নীরবতা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটার উৎকৃষ্ট উদাহরণ হবে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ। আপনি দেখে নিয়েন নীরবতা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটার উদাহরণ হিসেবে আওয়ামী লীগও হবে, শুধু সময়ের অপেক্ষা। আজকে রাখি এখানে। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে।